Hello, viewers. Welcome to the second episode of Mentors podcast series. আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের ধারণা অনেক মানুষের জানার ইচ্ছে আছে। সো আজকে আমাদের পডকাস্টের টপিক হচ্ছে IELTS, which is pronounced as IELTS, International English Language Testing System. আজকের এপিসোডে আমার সাথে দুইজন স্পেশাল গেস্টস আছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন মেন্টার্স এডুকেশন লিমিটেডের আইএলস প্রোগ্রাম হেড আসির ইন্তিসার সামি অ্যান্ড আমাদের আইএলস কোঅর্ডিনেটর সারওয়াত গহর চৌধুরী। সো লেটস স্টার্ট। So my first question will be to Mr. Asir Intisar Sami. So Sami, আমি তোমার কাছে জানতে চাইবো এই যে আইএলস এটা কিভাবে অন্যান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের থেকে আলাদা, হোয়াট থিংস মেক ইট স্ট্যান্ড অ্যাপার্ট? আইএলটিএস পরীক্ষাটা সবচেয়ে অ্যাকসেপ্টেড টেস্ট ওয়ার্ল্ড ওয়াইড কম্পেয়ার টু দি আদার টেস্ট। দিস ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড টেস্ট বাই দেয়ার নাম্বারস। আই গেস ব্রিটিশ কাউন্সিল ওরা বলে যে অলমোস্ট অ্যারাউন্ড 11,000 অর্গানাইজেশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আইএলটিএস পরীক্ষার স্কোরটা অ্যাকসেপ্ট করে। Also, over the years, IELTS has become more secure, more as well as the fact that পরীক্ষাটা এখন সবার জন্যই কম বেশি ফরম্যাট ওয়াইজ খুবই কেটার করে। ফর এক্সাম্পল, যদি একাডেমিক মডেল হয় এবং জেনারেল ট্রেনিং মডেল হয়, দুইটা মডেল যে পরীক্ষাগুলো হয়, দিজ আর ফর ডিফারেন্ট সেটস অফ স্টুডেন্টস। পারপাস যেহেতু ডিফারেন্ট থাকে, অনেকে বাইরে যাওয়ার, তো ওই কারণে পরীক্ষা ভ্যারি করতে পারে। অলসো টেস্ট ডেটসগুলো খুব অ্যাভেলেবল হয়। কম্পিউটার টেস্ট অ্যান্ড পেপার বেসড টেস্ট বোথস আর ভেরি কম্পেয়ার টু দি আদার এক্সামস সবসময় ডেট পাওয়া যায় পরীক্ষা দেওয়ার জন্য। সো ইন আ ওয়ে অ্যাভেলেবিলিটি প্লাস সিকিউরিটি প্লাস অ্যাকসেপ্টেন্স, এই তিনটা হচ্ছে মেইন কারণ আইএলটিএস পরীক্ষাটা হচ্ছে গিয়ে বেস এখনকার সময় সবচেয়ে পপুলার টেস্ট হওয়ার পিছনে। থ্যাংক ইউ সামি। সো মাই নেক্সট কোয়েশ্চেন উড বি টু সারওয়াত। এটা খুবই একটা মানে কি বলবো, একটা বিতর্কিত টপিক। মানুষের কাছে শুনি যে বাংলাদেশে আসলে দুইটা প্রতিষ্ঠান আইএলস এক্সামটা কন্ডাক্ট করে, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি। আইএলস পরীক্ষা ডেভেলপ করে হচ্ছে ক্যামব্রিজ, বাট আইএলস ডেলিভার করে এক্সাম নেয় হচ্ছে এই দুইটা প্রতিষ্ঠান। সো আমরা মাঝে মধ্যে শুনি যে এখানে পরীক্ষা দিলে বেটার স্কোর পাওয়া যায়, ওখানে পরীক্ষা দিলে কম স্কোর পাওয়া যায়, এখানে স্পিকিং এক্সামিনাররা মোর লেনিয়েন্ট, ওখানে রাইটিংয়ের স্কোর কম আসে। সো ক্যান ইউ প্লিজ লেট আস নো যে আসলে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে আসলে কোনো ডিফারেন্স নেই, দুটার স্কোরিংয়ের সিস্টেম একই। অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি আসলে ডিফারেন্ট অর্গানাইজেশনস, বাট দে আর জাস্ট টু পার্টনার্স ইন দি আইএলস টেস্ট। সো আইএলস টেস্টটা পরিচালনা করে ওয়ার্ল্ড ওয়াইড কেমব্রিজ ইউনিভার্সিটি, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি, তিনজন কম্বাইন্ড। সো দে আর অল পার্টনার্স ইন দ্য টেস্ট অ্যান্ড কন্ডাক্ট করা হয়। আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ডিফারেন্সটা এই জায়গাতেই যে দুই দলই কোয়েশ্চেনটা পাচ্ছে কেমব্রিজ থেকে। সো দ্য কোয়েশ্চেনস আর মেড বাই দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি। ওনারা জাস্ট টেস্টটা পরিচালনা করছে বিভিন্ন দেশে। সো মার্কিং ক্রাইটেরিয়া বলেন, চেকিং সিস্টেম বলেন, ইভেন দ্য এক্সামিনার্স আর ট্রেন্ড বাই কেমব্রিজ অ্যান্ড ফলোয়িং দ্য কেমব্রিজ গাইডলাইন্স। সো ওখানে আসলে ডিফারেন্স হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো দিস ইজ জাস্ট আ মিসকনসেপশন অ্যামাং স্টুডেন্টস যে মার্কিং ডিফারেন্ট হয় বা লিনিয়ার থাকে বা স্কোর বেশি আসে। এটা আসলে সত্যি না। রাইট, থ্যাংক ইউ সারওয়াত। সো ভিউয়ার্স, নাও ইউ অল নো যে এইটা নিয়ে বিতর্কের কিছু নেই, কোনো কনফিউশনের কিছু নেই। আপনি যেখানেই এক্সাম দেন, ইটস অল দ্য সেম। সো নাও মাই নেক্সট কোয়েশ্চেন উড বি টু সামি। সামি, প্লিজ লেট আস নো। আমি জানি সবাই জানে আইএলসে 4টা মডিউল থাকে। সো আর একটু ডিটেইলে যদি বলা যায় যে 4টা মডিউলে কী টাইপের, কয়টা কোশ্চেন থাকে, কীরকম মার্কিং থাকে, ইফ ইউ ক্যান প্লিজ লেট আস নো। আচ্ছা, বেসিকলি দেয়ার আর 4 মডিউলস। পরীক্ষার 2 দিনে হয়। 3টা মডেল পরীক্ষা আসলে একসাথে হয়, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ইফ আই স্টার্ট উইথ লিসনিং পরীক্ষাতে ইউ আর সাপোজ টু গো লিসেন টু সাম রেকর্ডিংস। 4টা সেকশন থাকে, 40 কোয়েশ্চেন্স থাকে। প্রত্যেক কোয়েশ্চেনের মার্ক থাকে হচ্ছে 1 করে। অন দ্য আদার সাইড যদি কোনো মার্ক মানে যদি উত্তর ভুল হয়, ইউ গেট এ 0। সো ইটস বেসিক্যালি 0 অ্যান্ড 1। সো স্কোরিং ওয়াইজ যেটা হয়, 40 কোয়েশ্চেন্স উইল বেসিক্যালি মিন 40 মার্কস। অন অ্যাভারেজ পরীক্ষার দিন যদি আপনি স্কোর করেন 23-এর আশেপাশে, আপনার ওটাতে 9-এর মধ্যে স্কোর 6 আসার কথা, ব্যান্ড স্কোর। 27টা হলে 6.5-এর মতো হয়, 30টা হচ্ছে 7-এর মতো হয়। রিডিং পরীক্ষা যেটা হয়, there are 3 passages for academic candidates.
যদি জিটি ক্যান্ডিডেটস হন বেসিক্যালি সেক্ষেত্রে আপনার পরীক্ষাতে দে উইল বি 5 সেপারেট প্যাসেজেস, ওরা 3টা সেকশন বলা হয় একসাথে করে, বাট বোথ সাইডসে বেসিক্যালি কোয়েশ্চেন নাম্বার সেম থাকে, দ্যার 40 কোয়েশ্চেন্স ইচ। লিসনিংয়ের মতোই 40 কোয়েশ্চেন্স 40 মার্কস থাকবে, অ্যান্ড 40 মার্কস এগেন অন অ্যাভারেজ 23টা হলে 6-এর মতো হয়, 27টার মতো 6.5-এর মতো হয়। জিটি স্কোরিংটা একটু ডিফিকাল্ট হয়, 30টার মতো হলে ইউ গেট এ 6 রাফলি। সো একাডেমিক এবং জিটি স্কোরিংটা একটু ডিফারেন্ট হয়। স্পিকিং পরীক্ষাটা বেসিক্যালি যেটা হয়, স্পিকিং পরীক্ষাতে 3টা পার্ট থাকে। পার্ট 1 ইজ ইন্ট্রোডাকশন পার্ট, ওখানে আপনার কিছু বেসিক কোয়েশ্চেন্স করা হয় আপনার লাইফ অ্যান্ড হবিজ এসব নিয়ে। পার্ট 2 ইজ এ কিউ কার্ড, ওখানে একটা টপিক দেওয়া হয় টু স্পিক ফর 2 মিনিটস। অ্যান্ড পার্ট 3তে 3টা পার্ট কিছু কোয়েশ্চেন্স করে অ্যাবাউট পার্ট 2, অ্যান্ড ইউ আর সাপোজ টু এক্সপ্লেন দি অ্যান্সার্স টু দেম, বা একটু ডিসকাস করতে অ্যান্সারগুলো আর কি। 3টা পার্ট মিলে স্কোরিং হয় ওভার 4 থিংস। নাম্বার 1 হচ্ছে গিয়ে ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, নাম্বার 2 হচ্ছে গিয়ে সরি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। উল্টা হয়েছে। ফ্লুয়েন্স নাম্বার 1 হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, নাম্বার 2 হচ্ছে প্রোনাউন্সিয়েশন, নাম্বার 3 ইজ গ্রামার, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ভোক্যাবুলারি। 4টাতে গড় করে একটা স্কোর দেওয়া হয়। অ্যান্ড রাইটিংয়ে যেটা হয় বেসিক্যালি একাডেমিক স্টুডেন্টস হলে টাস্ক 1 হচ্ছে গিয়ে একটা গ্রাফ থাকে, রিপোর্ট লিখতে হয়, ওটা নিয়ে অলমোস্ট 150 ওয়ার্ড ক্রস করে লিখে রিপোর্ট লিখতে হয়, মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হয়। অ্যান্ড টাস্ক 2তে একটা এসে লিখতে হয়। সো দুটা মিলে আপনাকে 150 প্লাস 250 400 ওয়ার্ডের একটা লিমিট পার করতে হয়। আর যদি জিটি হন সেক্ষেত্রে টাস্ক অনেক চিঠি লিখতে হয় আর লেটার, ওরা টপিক দিবে, টপিক বেস করে লিখতে হয় জিনিসটা, অ্যান্ড এসে দেখতে হয় একটা পার্ট 2 টাস্ক 2তে গিয়ে। এখন ইন বোথ কেসে যেটা হয় দের আর 4 থিংস টু মার্ক। টাস্ক 1-এর ক্ষেত্রে মার্কিংটা হয় ওভার 4 ক্রাইটেরিয়া। নাম্বার 1 হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, বেসিক্যালি আপনাকে যা করতে বলা হয়েছে কোয়েশ্চেনে, লাইক কম্প্যারিজন করা অ্যান্ড সামারি করা, ওগুলো করা হচ্ছে কিনা ওটা চেক করা হয়। নাম্বার 2 ইজ কোহিরেন্স অ্যান্ড কোহিশন, বেসিক্যালি অর্গানাইজেশন চেক করা হয়, অ্যান্ড লেখা কোহিসিভ কিনা মানে লেখা প্রপারলি কানেক্টেড কিনা সে চেক করা হয়, প্লাস স্ট্রাকচার চেক করা হয়। নাম্বার 3 ইজ লেক্সিক্যাল রিসোর্স, তো ভোক্যাবুলারি ইউজ, অ্যান্ড নাম্বার 4 ইজ গ্রামার। সো এই 4টাতেই এগেন 9 মার্কস করে থাকে, 9 9 9 9 গড় করে একটা স্কোর দেওয়া হয়। এসের ক্ষেত্রে একটু একটা ক্রাইটেরিয়ান ভ্যারি করে। টাস্ক ওয়ান যেমন টাস্ক অ্যাচিভমেন্ট ছিল, টাস্ক 2তে ওটা টাস্ক রেসপন্স বলা হয়। সো আপনার এসেটা কত ভালোভাবে কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে পারলো সেটা চেক করা হয়। নাম্বার 2 ইজ কোহিরেন্স অ্যান্ড কোহেশন, অর্গানাইজেশন এগেন। নাম্বার 3 ইজ লেক্সিক্যাল রিসোর্স, অ্যান্ড 4 হচ্ছে গিয়ে আমার গ্রামার। এই 4টাতে আবার সেপারেট স্কোরিং করা হয় 9-এর মধ্যে। তারপর টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 এর স্কোরটা নিয়ে একটা ওয়ে করা হয় বেসিক্যালি। টাস্ক 1টা ইজ 1/3 অফ ইউর স্কোর, রাইটিং স্কোরে ফুল যেটা হয়, আর টাস্ক 2 ইজ 2/3 অফ ইউর স্কোর। সো দুটাকে গড় করে রাইটিংয়ের স্কোরটা দেওয়া হয়। Thank you. That was very comprehensive. Sarwat, I would do like you to add add a few something? things. Yeah, Yes. please. সো রাইটিং অ্যান্ড স্পিকিং নিয়ে আমাদের দেশের স্টুডেন্টদের মধ্যে স্পেশালি, আমি আমাদের দেশ বলছি, আমি শিওর অন্য দেশেও হয়তো হয়, বাট আমরা যেসব স্টুডেন্টস নিয়ে ডিল করি বেশিরভাগ স্টুডেন্টরাই দেখা যায় রাইটিং বা স্পিকিংয়ের স্কোরটা নিয়ে একটু ডাউটফুল থাকে, বা হয়তো একটু ভয়ে থাকে যে কম আসে কিনা, রাইটিংয়ে কি কম স্কোর দেয় কিনা ইচ্ছা করে, বা আমাদেরকে কি আসলে ক্যাপ করে দেওয়া হয় স্কোরের ক্ষেত্রে। এটা আসলে ট্রু না, এটা মিসকনসেপশন এগেন। বাট দেন রাইটিংয়ে আমাদের স্কোরটা কম আসার একটা রিজন হয়তো হতে পারে যে আমাদের রাইটিংয়ের প্র্যাকটিসটা থাকে না। স্পিকিংয়ে তাও কিছু স্টুডেন্টরা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা দেখি ভালো করছে। রাইটিংয়ে মেইন জিনিসটা যেখানে স্টুডেন্টরা স্ট্রাগল করে, গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারির পাশাপাশি আমি মনে করি যে কোয়েশ্চেনটা বুঝে লেখা, এবং নট জাস্ট ফোকাসিং অন হোয়াট উই নো, বাট ফোকাসিং অন হাউ টু প্রেজেন্ট হোয়াট উই নো ইন অ্যান অর্গানাইজড ম্যানার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাজ সামি অলরেডি মেনশনড, যে রাইটিংয়ের ক্রাইটেরিয়ার মধ্যে কোথাও কিন্তু নলেজ বেসড কোনো মার্কিং বা স্পিকিংয়ের মধ্যে নলেজ বেসড কোনো মার্কিং নেই। যেহেতু আমাদের নলেজের উপরে মার্ক করাই হচ্ছে না, আমরা যাতে টেস্ট দেওয়ার সময় এটা মাথায় রাখি যে ইটস ওকে টু টক অ্যাবাউট অর রাইট অ্যাবাউট হোয়াট এভার উই নো অ্যাবাউট আ সার্টেন টপিক, বাট উই জাস্ট হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড উই নিড টু কিপ ইন মাইন্ড যে আমরা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, আমরা অর্গানাইজড ওয়েতে লিখছি কিনা, ভোক্যাবুলারি রাইট কিনা, স্পিকিংয়ের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। সো দিজ আর দ্য থিংস আ স্টুডেন্ট শুড কিপ ইন মাইন্ড। Thank you, Sarwat. So, সামি বেশ কয়েকবার আগের কোশ্চেনটার অ্যান্সারের সময় হি ওয়াজ মেনশনিং একাডেমিকে এটা থাকে, জিটিতে এটা থাকে। সো জিটি মিনস জেনারেল ট্রেনিং অ্যাজ ফার অ্যাজ আই নো। সো পারপাসটা কি সারওয়াত? একাডেমিকের পারপাস কি আর জিটির পারপাস কি? ওকে, সো অ্যাকাডেমিক আইএলস ইজ অ্যাজ দ্য নেম সাজেস্ট, অ্যাকাডেমিক হচ্ছে যে কোনো ধরনের এডুকেশনাল পারপাস, যে কোনো পড়াশোনার কোর্স হোক, সেটা ব্যাচেলার্স হোক মাস্টার্স হোক, যে কোনো ধরনের পড়াশোনার জন্য গেলে আপনি দিবেন হচ্ছে অ্যাকাডেমিক আইএলস। অ্যান্ড জেনারেল ট্রেনিংটা হচ্ছে ফর ইমিগ্রেশন পারপাসেস। সো যখন কেউ মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেন বিভিন্ন দেশে, সেটার জন্য জেনারেল ট্রেনিং আইএলসটা
অ্যাকসেপ্টেড হয়। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড দের ইজ অ্যানাদার থিং, সেটা আমি নিজেই আসলে হঠাৎ করে মাথায় আসলো। দের ইজ অ্যানাদার আইএলস কল্ড আইএলস ইউকেভিআই। সো ইউকেভিআই মানে হচ্ছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন। আইএলস ইউকেভিআই এর পারপাসটা হচ্ছে ইউকের কিছু ইউনিভার্সিটি তাদের ফাউন্ডেশন কোর্স বা ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ান কোর্স, সামটাইমস কিছু ব্যাচেলর আর মাস্টার্স কোর্সের জন্য স্পেসিফিক্যালি আইএলস ইউকেভিআই এর স্কোর চায়। সো as far as we are concerned, and we are a strong partner of British Council Bangladesh exam center, so আমরা জানি আমাদেরও UKVI exam center আছে উত্তরাতে। ওই exam centerটা is more secure. I mean there is some surveillance going on during the exam, so এই কারণে maybe এই টেস্টটা is meant to be more secure. But the thing is, কম্পোনেন্টসে I'm sure Sammy and Sarwat will agree with me, কম্পোনেন্টসে অর্থাৎ চারটা কম্পোনেন্ট কীভাবে মার্কিং হবে, কী ধরনের কোশ্চেন থাকবে, এটাতে কোনো ডিফারেন্স নেই। আইএলস একাডেমিক অ্যান্ড আইএলস ইউকেভিআই একাডেমিকের মধ্যে দের ইজ অ্যাবসলিউটলি নো ডিফারেন্স। সো দ্য প্রিপারেশন দ্য টেস্ট সব কিছু এক্স্যাক্টলি সেম। সো লেটস গো টু আওয়ার নেক্সট কোশ্চেন। সো আমাদের দুইজন টপ আইএলস ইনস্ট্রাক্টর অ্যান্ড আইএলস লিডার্স, তাদের কাছে আমি কোশ্চেন করব যে what makes mentors the biggest IELTS prep support provider? I said biggest because that's what we think. Yeah, so how does mentors stand apart from others? Acha, so basically, the first thing we try to ensure our quality is the quality of instructors. Mentors will not be anything without the mentors in that case, I guess. So normally আমরা সবচেয়ে বেস্ট ইনস্ট্রাক্টরদের হায়ার করার চেষ্টা করি। For us, when we call someone for an interview, he or she needs to have at least an overall score of 8, and কোনো স্কোর যেন 7-এর কম না, আমরা সেটাও ইনশিওর করার চেষ্টা করি। So we try to get the best candidates from the pool that we actually have. সো অ্যাপ্লিক্যান্টসরা অনেক কিছু পার করে এই পর্যন্ত আসলে ক্লাস নিতে আসে। সো উই ট্রাই টু এনশিওর কোয়ালিটি অ্যাজ ওয়েল থ্রু দ্যাট। ডিউরিং দি ক্লাসেস ওয়েন সামওয়ান গেটস আ ব্যাচ, আমরা মাঝে মধ্যে কিছু ক্লাসে আমরা নর্মালি করি সার্ভে করি, আমরা ইভ্যালুয়েশন কিছু করি মাঝে মধ্যে। ইভ্যালুয়েশন খারাপ হলে আমরা নর্মালি চেঞ্জ করে টিচারকে চেঞ্জ করার চেষ্টা করি অ্যাজ ওয়েল। সো ইন আ ওয়ে উই ট্রাই টু এনশিওর যে যেন কখনো ইনস্ট্রাক্টর কোয়ালিটির দিকে আমরা কোনো দিন কোনো ল্যাকিংস না থাকে আর কি। দ্যাটস ওয়ান। Two, আমরা since we've been here in the field for I guess about 2 decades now, normally when someone stays in service industry for this long, it's in a competitive market at that. If you do not provide good service, তাহলে আসলে থাকা পসিবল না। So I guess in a way we say that longevity or probably being here for this period of time আমাদেরকে সুযোগ দিয়েছে হচ্ছে অনেক কিছু চেঞ্জ করার জন্য, অ্যাডাপ্ট করার জন্য, ইমপ্রুভ করার জন্য, অ্যান্ড প্রবলি এটা কাজ করার জন্য। সো ওভার দিস ইয়ার্স, ওভার দ্য লাস্ট 2 decades I guess, আমাদের ম্যাটেরিয়ালস ওয়াইজ অনলাইন অ্যান্ড অফলাইন বোথ, স্টুডেন্ট বেস ওয়াইজ অ্যান্ড দ্য রিসোর্সেস উই প্রোভাইড টু দ্য স্টুডেন্টস, সব কিছুই আপডেট করা, ডেভেলপ করা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কাছে। সো আমরা এটা করে আসেছি, যে কারণে আমাদের কোয়ালিটি আই গেস ইন আ ওয়ে ইজ ইনশিওরড অ্যাজ ওয়েল। Also, we have this unique thing called the support center, which I guess Sarwat will discuss better compared to me. So, সো টু থিংস টু অ্যাড। একটা হচ্ছে যে অ্যাজ আমি মেনশন, আমাদের ইউনিক ফিচার হচ্ছে আমাদের আইএলস সাপোর্ট সেন্টার, যেখানে স্টুডেন্টরা প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে, আনলিমিটেড প্র্যাকটিস স্পিকিংয়ের, লিসেনিংয়ের। অ্যান্ড আমরা লিসেনিংয়ের ক্ষেত্রে আমাদের লিসেনিং ল্যাব আছে প্রত্যেকটা ব্রাঞ্চে। আমরা হেডফোনস প্রোভাইড করি যাতে স্টুডেন্টরা ওই এক্সাম এক্সপিরিয়েন্সটা ফেস করতে পারে এখানেই। প্লাস হচ্ছে আমাদের ট্রেন্ড ইনস্ট্রাক্টার্স থাকে সাপোর্ট সেন্টারে। প্রত্যেকটা সাপোর্ট সেন্টারে স্টুডেন্ট যখনই যাবে, সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে যখনই যাবে, আনলিমিটেড স্পিকিং প্র্যাকটিস করতে পারছে। স্পিকিংগুলো ইভ্যালুয়েটেড হচ্ছে প্রপারলি। অ্যান্ড হচ্ছে আমরা ওখানে রিডিংয়ের অনেকগুলা ব্রাঞ্চে, আমাদের সব ব্রাঞ্চে এখনও হয়নি পসিবল, উই আর ওয়ার্কিং অন ইট। সো আমাদের বিভিন্ন ব্রাঞ্চে রিডিং প্র্যাকটিসের জন্য আলাদা জোন করে দেওয়া আছে, ওখানে স্টুডেন্টরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারে। আমাদের সাপোর্ট সেন্টার অলসো হ্যাজ রাইটিং চেকিং অপশনস। সো যদি স্টুডেন্ট নিজের রাইটিংয়ে ফিডব্যাক চায়, হোমওয়ার্ক এনে জমা দিতে পারে। নট অনলি দ্য ইনস্ট্রাক্টরস, মানে নিজের ব্যাচ ইনস্ট্রাক্টরকে তো দেখাতেই পারবে, পাশাপাশি সে হচ্ছে গিয়ে ওখানে জমা দিলে 2-3 দিন পরে তার রাইটিংটা ফেরত নিয়ে যেতে পারবে, উইচ আই থিঙ্ক মেক্স আস ইউনিক। অ্যান্ড এটাতে স্টুডেন্টেরও অনেক হেল্প হয় বিভিন্ন উপায়ে। প্লাস হচ্ছে আমাদের অনলাইন রিসোর্সেসের মধ্যে আমাদের মেন্টরস লার্নিং ওয়েবসাইটে বিভিন্ন প্রি রেকর্ডেড ভিডিওস আছে,
যেটা স্টুডেন্ট দেখতে পারে। সো ইভেন ইফ দ্য স্টুডেন্ট মিসেস আ ক্লাস, ওখানের মধ্যে রিডিং, লিসনিং, রাইটিং, স্পিকিং সবগুলোরই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করে ভিডিও দেওয়া আছে। The videos are pre-recorded, so the students can watch them over and over again to help them in their preparation. And So on top of that, I would like to add that we are also, including some mini tests in Mentors learning platform. প্রত্যেকটা সেকশনের পরে আমরা mini test দেব so that the student can actually, assess themselves, right? What is going on, how is their progress and stuff. So thank you for this answer. And now আমি যে কোশ্চেনটা করতে চাইবো সেটা হচ্ছে মেন্টরসের প্রিপারেশন কোর্সে স্টুডেন্টদের একটা কনফিউশন থাকে যে তারা কোন কোর্সটায় অ্যাডমিশন নেবে। দের আর several courses available, several options IELTS এর ক্ষেত্রে. One is the most popular one, I guess, is IELTS regular, and another one is IELTS crash. Another one is IELTS basic. So there are three types of courses that we offer. এটার সাথে আরেকটা আছে IELTS executive, which is similar to IELTS regular, শুধু ডেলিভারি মোডটার মধ্যে টাইমিং এর একটু আলাদা ব্যাপার আছে। সো সামি, আমি তোমার কাছে জানতে চাইবো যে একটা স্টুডেন্ট কিভাবে চুজ করবে বা কিভাবে অপ্ট করবে যে আমার জন্য কোন কোর্সটা ঠিক, রেগুলার কাদের জন্য, ক্র্যাশ কাদের জন্য, বেসিক কাদের জন্য? সো নর্মাল যখন স্টুডেন্ট ভর্তি হতে আসে, they are asked about their level of grammar and speaking, whether they are confident about their grammar and speaking abilities আর কি. So if someone is sort of confused or একটু যদি দ্বিধায় থাকে যে আসলে সে প্রপারলি হয়তো ওরকম অতটা হয়তো কি এফিশিয়েন্ট না, প্রবলি অনেক গ্যাপ পড়ে গেছে পড়াশোনায়, তারা নর্মালি আইএলস বেসিক কোর্সে ভর্তি হয়। সেখানে হচ্ছে আমরা আইএলসের কোর্সের পাশাপাশি গ্রামারের এবং স্পোকেনের কোর্সটা করানোর চেষ্টা করি। ইউজুয়ালি ওগুলো আগে করানো হয় বিকজ ওটা ছাড়া আসলে আইএলস কোর্স করা একটু ডিফিকাল্ট হবে। সো গ্রামার স্পোকেন কোর্স করার পরে তারা আইএলস কোর্সে ভর্তি হতে আসে, ক্লাস করতে আসে। তো বেসিক্যালি ইটস ইজ মোটামুটি 6-7 মান্থস থিং ওভারঅল, 3টা কোর্স মিলে। যারা একটু ভালো থাকে, তারা একটু কনফিডেন্ট থাকে তাদের স্কিলস নিয়ে, তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে জিজ্ঞেস করি আর কি যে কত টাইম তাদের হাতে আছে। আসলে ক্র্যাশ কোর্সটা ইজ নর্মালি 1 মান্থ। সো 1-1.5 মাসের মধ্যে যদি পরীক্ষা দেওয়ার প্ল্যান থাকে বা 2 মাসের পরীক্ষা প্ল্যান থাকে, সেক্ষেত্রে ক্র্যাশ করা ছাড়া উপায় থাকে না। সো ইফ সামওয়ান নিডস আ স্কোর ইমিডিয়েটলি, আই গেস, ইন আ ওয়ে, সো তখন ক্র্যাশ কোর্স করতে হয়। রেগুলার ব্যাচ অ্যান্ড এক্সিকিউটিভ ব্যাচ যেগুলো মোটামুটি সেম। বেসিক্যালি রেগুলারটা হচ্ছে ক্লাসেস হয় সপ্তাহে 3 দিন করে, আর এক্সিকিউটিভ হচ্ছে ফ্রাইডে স্যাটারডে ক্লাস হয়। বাট দ্য কন্টেন্টস অফ দ্য কোর্স আর দ্য সেম। সো ইফ ইউ হ্যাভ টাইম, সময় থাকে হাতে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু টেক থিংস স্লো, তাহলে আমরা নর্মালি বলি যে আপনারা তাহলে রেগুলারটা বা এক্সিকিউটিভ করার চেষ্টা করতে পারেন, ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি। এখন নর্মালি যারা একটু জব টপ করে হয়তো সাম পিপল মে বি বিজি থ্রু আউট দ্য উইক, তারা হচ্ছে এক্সিকিউটিভ ব্যাচে ভর্তি হয়, ফ্রাইডে স্যাটারডে ক্লাস করতে আসে। আর ইফ ইউ আর ফ্রি ডিউরিং দ্য উইক, তাহলে আপনারা হয়তো রেগুলার ব্যাচে ক্লাস করতে আসতে পারেন। সো ডিপেন্ডিং অন ইয়োর প্রেফারেন্স, আই গেস, ইউ ক্যান চুজ দি ক্র্যাশ ব্যাচ, which is basically 1 month, the shortest course, or বাকিগুলো 2.5 months, 3 মাসের কোর্স, সেটা করতে পারেন। I guess I missed the point. ক্র্যাশ ব্যাচের ক্লাস বোধহয় সপ্তাহে 4 দিন, রাইট? হ্যাঁ, Okay, ক্র্যাশ 4 হবে days. ক্লাস 4 দিন And ক্লাস ক্র্যাশ হয়। ব্যাচে, ক্র্যাশ কোর্সের সাথে আমাদের 10 mock tests are included. Regular কোর্সের সাথে there are 20 20 mock mock tests, right? হ্যাঁ। সো আর বেসিকের সাথে তো বেসিক তারা আসলে প্রথমে একটা গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স অ্যান্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড ফনেটিক্স কোর্স করছে। ওই বেসিকটা শেষ করে দে আর কামিং টু আইএলস রেগুলার কোর্স। সো দে আর অলসো হ্যাভিং 20 mock tests included All the with services the within the package. এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা নতুন একটা জিনিস আসলে অ্যাড করতে যাচ্ছি আমরা সবাই মিলেই। সেটা হচ্ছে আমরা এই স্টুডেন্টদের উপরে একটু এই ব্যাপারটা তাদেরকে জিজ্ঞেস করা আপনি কোন কোর্সটা করতে চান, সেটার জায়গায় আমরা নেক্সট ইয়ার ইজ অ্যাকচুয়ালি এখনই বলতে গেলে, সো উই আর সুন গোয়িং টু ইন্ট্রোডিউস অ্যান অ্যাসেসমেন্ট টেস্ট। অ্যান অ্যাসেসমেন্ট টেস্ট আমাদের সেন্টারে নেওয়া হবে স্টুডেন্ট আসার পর। ইট উইল বি এ ভেরি স্মল টেস্ট, 10 to 12 মিনিটসের একটা টেস্ট। এটাতে খুব বেশি অ্যাসেসমেন্ট যে করা যাবে তা না, বাট বেসিক অ্যাসেসমেন্ট আমরা করতে পারবো অ্যান্ড আমরা চয়েসটা স্টুডেন্টকেই ছেড়ে দেবো। এই অ্যাসেসমেন্ট টেস্টের স্কোরের উপরে সাথে সাথে স্কোরটা জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে ওখানে একটা রেকমেন্ডেড কোর্স থাকবে, whether the student should go for IELTS basic or regular or crash. Even after that, if the students wants probably তাকে অ্যাসেসমেন্ট টেস্টটা সাজেস্ট করছে আইএলস বেসিক করার, কিন্তু স্টুডেন্টের দরকার হচ্ছে, স্টুডেন্ট চাচ্ছে আইএলস রেগুলার করতে, দে ক্যান ডু দ্যাট। আমরা সাজেস্ট করব, বাট আমরা তার মতামতটাকে আসলে প্রাধান্য দেব। এখানে আমার আরেকটা ব্যাপার আসলে ইনক্লুড করার আছে, সামি অ্যান্ড সারওয়াত, ইউ বোথ নো
ডিফারেন্ট স্টুডেন্টসের ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে। কেউ হয়তো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য তার 7 নো ব্যান্ড লেস দেন 6.5 বা 6 এরকম লাগছে, আর কেউ একজন একটা ফাউন্ডেশন কোর্সে যাচ্ছে তার হচ্ছে লাগছে 5.5 নো ব্যান্ড লেস দেন 5। সো এটা স্টুডেন্ট ডিসাইড করতে পারে, বাট সে একটু জাজ করে কাউন্সিলরদের সাথে কথা বলে এটা ডিসাইড করতে পারে যে আমার আসলে স্কোরটা কত দরকার, আমার 5.5 তুলতে কতদিন লাগবে। আবার আরেকজন স্টুডেন্টের যার 7.5 বা 8 টার্গেট আছে সে চিন্তা করবে আমার সেটার জন্য কতদিন লাগবে। সো এই ফ্যাক্টরটাও এখানে আসলে একটা ডিসিশন মেকিং টুল হিসেবে কাজ করবে। সো নাও লেটস গো টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, which is একটু ডিফিকাল্ট টু অ্যান্সার, বাট এটা আমরা প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড এভরিথিং, অনেকেই জিজ্ঞেস করে কোন জিনিসটা ভালো, সেলফ প্রিপারেশন, ইউটিউব ভিডিওস, রিডিং ম্যাটেরিয়ালস, লিসনিং প্র্যাকটিস করা, এটা দেখে করা, নাকি কোনো একটা প্রিপারেশন সেন্টারে গিয়ে নিজেকে একটা কোর্স করে প্রিপেয়ার করা? Which one do you think is better? Of course, you work from mentors, you will say, but what are your logics that the students should go to a preparation center and prepare themselves? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আই ডো নট থিঙ্ক যে আসলে শুধু কোচিংয়ে গিয়ে করা পসিবল আর বাসায় করে করা পসিবল। ইউ অ্যাকচুয়ালি নিড এ কম্বিনেশন অফ বোথ। আই মিন যদি বাসায় করা হয় বেসিকলি আইএলস পরীক্ষাটা বানানো এমনভাবে যে ইউল নিড কনস্ট্যান্ট ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভমেন্টস থ্রু আউট দি ডিউরেশন অফ ইউর প্রিপারেশন। প্রবলেম হচ্ছে বাসায় বসে করলে, নিজে থেকে করলে বা ইউটিউব থেকে করলে যেটা হয় সেগুলো করার কোনো স্কোপ থাকে না। জাস্ট অ্যান এক্সাম্পল, আই গেস সামন রাইটস সামথিং, যদি কোনো লেখেন আপনি হয়তো একটা গ্রাফের রিপোর্ট, একটা এসে, প্রবলি ইফ ইউ সিট ফর স্পিকিং টেস্ট, বাসায় তো ইউ হ্যাভ নো ওয়ান টু সিট ফর এ টেস্ট উইথ অর ইন ফ্রন্ট অফ সামওয়ান। সো ওটা একটু অকওয়ার্ড হয়। প্লাস রাইটিং যে লিখবো আমি, ফিডব্যাকটা কোত্থেকে আসবে? ইন দিস কেসেস কোচিং সেন্টার or someone to guide you actually helps a lot. Also, not just saying যে রাইটিং রিডিং এর ক্ষেত্রে, লিসনিং এর ক্ষেত্রে, if you have to solve একটা বই, একটা প্যাসেজ, একটা ফুল প্যাসেজ, you need to know জিনিসটা আসলে কী কী থাকে, the question types, the structure of the exam and everything. এগুলো আসলে একটা ক্লাসে বসে করা, সবার সাথে করা, একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে করা, পার্টিসিপেটেড এনভায়রনমেন্টে করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে নিজে থেকে করলে সেটা কতদিন করা যায়, কতটা ইন্টারেস্ট থাকে, তাও ম্যাটার করে অনেক ক্ষেত্রে গিয়ে। প্লাস ক্লাসেগুলো যেটা হয়, ইউ গেট অ্যান আইডিয়া অফ ইউ গেট অ্যান আইডিয়া অফ ইউর অ্যাবিলিটিস অ্যাজ ওয়েল, কত স্কোর আসতে পারে, কতটুকু এফোর্ট দেওয়া লাগতে পারে। নোয়িং দিস ফ্রম সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য ফিল্ড, ওটা অনেক ইম্পর্ট্যান্ট হয়। নিজ থেকে করলে সেটা আসলে কখনোই বোঝা পসিবল হয় না। সো আই গেস ইন আ ওয়ে সেলফ প্রিপারেশন ইজ ইম্পর্টেন্ট, ইয়েস, বাট দেন দ্যাট কামস উইথ হেল্প ফ্রম সামওয়ান এলস অ্যাজ ওয়েল। একটা দিয়ে শুধু কোর্স না করে পরীক্ষা দেওয়া বা শুধু কোর্স করে নিজে থেকে না করা দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আই গেস একটু অকওয়ার্ড হয় ইন আ ওয়ে। So a combination of both is very important, and I guess for most students that helps a lot if you combine both. তাহলে সুবিধা হবে। Thank এখানে you. Sarah, please. এখানে দুইটা জিনিস থাকে। রিসেন্ট টাইমসে চ্যাট জিপিটি অনেক স্টুডেন্টরা ইউজ করে, আমাদেরকে এসে বলে যে ম্যাম আমি তো চ্যাট জিপিটি থেকে এটা মার্কিং করাইছি, স্পিকিং এন্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। তো আই আন্ডারস্ট্যান্ড যে যারা হচ্ছে বাসায় হয়তো পার্টনার নাই বা বাসা দূরে, তারা মাঝে মাঝে চিন্তা করে যে এটা করি, বাট ইন মোস্ট কেসেস যেটা হয়, কোয়েশ্চেনগুলো চ্যাট জিপিটির কোয়েশ্চেনগুলো অনেক রেপিটেটিভ থাকে। সো সেম কোয়েশ্চেনই বারবার স্টুডেন্টকে জিজ্ঞেস করে, স্টুডেন্ট একটা টাইমে বিরক্ত হয়ে যায়, ভ্যারাইটি আসে না। ভ্যারাইটি নাই। সেকেন্ড হচ্ছে রাইটিং এর স্কোরিংটা তো অ্যাকচুয়ালি মানে আইএলটিএস এর স্কোরিংটা আর চ্যাট জিপিটি স্কোরিং তো এক হবে না। হয়তো হ্যাঁ কাছাকাছি যেতে পারে ইন সাম কেসেস, বাট সবসময় তো অ্যাকিউরেট মার্কিংটা হবে না। প্লাস চ্যাট জিপিটি ফিডব্যাক যেটা দিচ্ছে, উই অলওয়েজ প্রেফার টু গেট দ্য ফিডব্যাক ফ্রম আ হিউম্যান বিইং। সো যখন একটা মানুষ আমাকে সামনে বসে বলছে যে এটা এখানে আপনার সমস্যা, আই থিঙ্ক দ্যাটস মোর এফেক্টিভ আই গেস ফর মোস্ট পিপল। আর আরেকটা জিনিস যেটা রিডিং এর ক্ষেত্রে বা লিসেনিং এর ক্ষেত্রে আমরা ভিডিওস দেখি, হ্যাঁ অনেক স্টুডেন্টরাই ভিডিও দেখে পরীক্ষা দেয়, some people can get scores, but then when it comes to applying a certain technique, যে আমার জন্য কোন টেকনিকটা কাজে লাগবে, আমি হয়তো একটা সার্টেন ইউটিউবারের ভিডিও দেখছি, আমার কাছে এটা ভালো লাগলো, আমি আমার ফ্রেন্ডকে সাজেস্ট করলাম, নট নেসেসারিলি আমার ফ্রেন্ডেরও সেম ভিডিওটাই কাজে লাগবে। এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু আমাদের ক্লাসেও স্টুডেন্টদেরকে বিভিন্ন ভিডিওস সাজেস্ট করি যে আপনারা এটা এটা দেখেন, বিকজ নট নেসেসারিলি আমার টেকনিক সবার ক্ষেত্রে কাজ করবে, আবার একজন ইউটিউবারের টেকনিকও মানে ইউটিউবারেরটা সবার ক্ষেত্রে কাজ করবে না। সো এটার জন্য আমি মনে করি যে আমি যেটা বললো যে দুইটা কম্বাইন করলে বেস্ট প্র্যাকটিসটা আসলে অ্যাচিভ করা যায়। এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এটা একটু মানে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে না, সেটা হচ্ছে কোনো একটা নিজে প্র্যাকটিস করলে অনেক সময়
ব্যাপারটা একটু ক্যাজুয়াল হয়ে যায়। হ্যাঁ আর কোনো একটা জায়গায় ইফ সামওয়ান এনরোলস অ্যান্ড পেইজ মানি, অফকোর্স তখন একটা তাড়না থাকে, you have more at তখন একটা stake. আর্জ থাকে যেন আই হ্যাভ টু গো টু দ্য ক্লাস। হ্যাঁ ওই 2টা ঘন্টা তো আসলে পড়াশোনা হবে, ওই 2টা ঘন্টা মানুষজনের সাথে আইএলস নিয়ে ডিসকাশন হবে, রাইটিং রিডিং লিসনিং স্পিকিং হোয়াট এভার ইট ইজ সেটা নিয়ে ডিসকাশন হবে। সো ওই যে ওই স্পেসিফিক 2টা ঘন্টা বাসায় গিয়ে তো কোনো ওরকম স্পেসিফিক টাইম লাইন নাই যে আমি এখন পড়তে বসবো। যারা এরকম পারে যে না আমি আজকে 4 ঘন্টা পড়বো, এরকম যারা ছোটবেলা থেকে সিরিয়াস তাদের জন্য দ্যাটস ওকে। বাট যারা একটু যে আচ্ছা ঠিক আছে আমাকে একটু প্রেশার না দিলে আমি করতে পারি না, তাদের জন্য আমার মনে হয় যে এই প্রিপারেশন সেন্টারে আসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফর এক্সাম্পল আজকের পডকাস্টের আগে আমরা একটু ডিসকাসও করছিলাম এটা নিয়ে যে অনেকের হয়তো আইএলস কোনো প্রিপারেশনই লাগবে না, দে ডোন্ট ইভেন নিড টু সিট ফর এ মক টেস্ট। তারা ন্যাচারালি ইংলিশে অনেকটা নেটিভ স্পিকারদের মতো বিকজ অফ দেয়ার আপব্রিঙ্গিং, বিকজ অফ দেয়ার স্কুলিং অ্যান্ড আদার স্টাফস, সো সেটার কারণে তাদের হয়তো এই ব্যাপারটা লাগতেও না পারে। আমরা কথা বলছি কিন্তু ইন জেনারেল মানুষদেরকে নিয়ে। সো এখানে অনেকেই এটা মনে করবেন না যে আমার তো কখনো লাগে নাই। ইয়েস, এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। Okay, so moving on to the next part, my next question will be, এটা আমরা সব সময় আবারও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে দেখি, আমি মেন্টার্সের মকে 5 পেয়েছি কিন্তু রিয়েল এক্সামে 6.5 পেয়েছি। আমি মেন্টার্সের মকে 5.5 বা 6 পেয়েছি, রিয়েল এক্সামে আমি 7 পেয়েছি। কংগ্রেচুলেশনস, অফকোর্স আমরা হ্যাপি, আমরা প্রাউড ফিল করি আমাদের স্টুডেন্টদের জন্য যারা মকের থেকে রিয়েল এক্সামে বেটার মার্ক পেয়েছে। বিলিভ আস, দ্যাট ওয়াজ দ্য পারপাস। সো প্লিজ সাপোর্ট সেন্টারের এই ব্যাপারটা যেহেতু সারওয়াত মেনলি ডিল করে, সারওয়াত আসলে কি আমাদের ইনস্ট্রাক্টর একটু স্ট্রিক্ট মার্কিং করে স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে? ওয়েল দাদা, হ্যাঁ করে। আমাদের মার্কিংটাও একটু স্ট্রিক্টলি আমরা করি, ইচ্ছা করেই করি, এবং আমরা কিন্তু বলেও দিই স্টুডেন্টদেরকে। যখন কোনো স্টুডেন্ট অনেক ডিসকারেজড হয়ে যায় বা যখন অনেক ডিসহার্টেন্ড হয়ে এসে জিজ্ঞেস করে যে আমি কি এত কম পাবো, আমরা কিন্তু অলওয়েজ বলে দেই যে এটা আমরা যে মার্কিংটা করছি, দিস ইজ দ্য লিস্ট ইউল গেট। মানে অনেক খারাপ এক্সাম দিলেও এর চেয়ে নিচে আপনি নামবেন না। সো আপনি মোস্ট কেসেসে আমাদের মক যারা দেয়, আমাদের স্টুডেন্টস হোক বাইরের স্টুডেন্টস হোক, সবাই কিন্তু মেন এক্সামে ভালো করে, এবং দ্যাটস দ্য গোল। বিকজ আমরা যখন স্কুল কলেজেও পরীক্ষা দিতাম, টেস্ট পরীক্ষা অলওয়েজ কঠিন হতো মেইন এসএসসি এইচএসসির থেকে বা এ লেভেলস ও লেভেলসের থেকে। সো আই গেস দ্যাটস দ্য রিজন আমাদের কোয়েশ্চেন্স বা আমাদের মার্কিংটা কঠিন। আমাদের রিডিং কোয়েশ্চেন বা লিসনিং কোয়েশ্চেনটা নিয়েও অনেক সময় এরকম মানুষ বলে যে এটা তো কেমব্রিজ স্ট্যান্ডার্ড ফলো করছে না কঠিন। বা কঠিন। তো এই জিনিসটা হ্যাঁ, ওইটাও আমরা ইচ্ছা করেই কঠিন রাখি। অনেক সময় হয়তো ইন্টেনশনালি কোয়েশ্চেনের সিকোয়েন্স আমরা ব্রেক করে রাখি, কারণ আমরা জানি যে দেয়ার আ হাই পসিবিলিটি যে মেইন এক্সামে কোয়েশ্চেনগুলা সার্টেন কোয়েশ্চেন সিকোয়েন্সে আসবে। বাট আমরা যদি কেমব্রিজ বইও ফলো করি, যারা যারা কেমব্রিজ সলভ করে তারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কেমব্রিজেও কিন্তু মাঝে মাঝে সামারির ভিতরে একটা সিকোয়েন্স ব্রেক হলো, রাইট। বিভিন্ন কোয়েশ্চেনের সিকোয়েন্স ব্রেক হলো। সো উই ওয়ান্ট আওয়ার স্টুডেন্টস টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। আরেকটা জিনিস যেটা হয়, স্টুডেন্টরা অনেক সময় আর্গিউ করে যে স্পিকিং টেস্টে আপনারা কিউ কার্ড সরাই ফেলেন কেন। সো এখানে একটা জিনিস যেটা, যে আমার নিজের এক্সামিনার আমার নিজের টেস্টে কিন্তু আমার কিউ কার্ড সরাই ফেলছে। হ্যাঁ আমারও হয়েছিল আর কি জিনিস। সো স্বামীর ক্ষেত্রেও হয়েছে, এবং এখন পর্যন্ত বিভিন্ন স্টুডেন্ট যারা যারা ইন পার্সন স্পিকিং দিচ্ছে অনেকেই এখনো বলে যে এক্সামিনার কিন্তু কোয়েশ্চেন সরাই ফেলে। তো আমরা চাই না যে স্টুডেন্ট মকে দেখলো আমরা কোয়েশ্চেন রাখছি, কিউ কার্ডটা সামনে আছে, বাট দেন এক্সামে গিয়ে হঠাৎ করে কিউ কার্ড ইজ নট দেয়ার। সো বোথ থিংস ক্যান হ্যাপেন। হ্যাঁ, সো ইউ গেট রেডি ফর দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। Exactly. So the message is we actually prepare you for the worst. So if you get, I mean, lower marks in our mocks, don't get disheartened, don't get demotivated. Prepare yourself better, work harder, and then get a better score. We'll be happy for you. Yes, ওয়ানের ডিফারেন্সটা তো আমরা ধরেই নিই। ইউজুয়ালি 1.5 বা 2 এর ডিফারেন্স কখনো হয় না। সাধারণত আমরা 90% 95% ক্ষেত্রে দেখি যে স্টুডেন্ট আইদার 0.5 or 1 বেশি পেয়েছে রিয়েল এক্সামে দেন দে গট ইন দ্য মক টেস্ট অ্যাট মেন্টার্স, রাইট? সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, দ্যাট ইজ আওয়ার টার্গেট। এখানে একটু কম পেয়ে আর একটু হার্ডওয়ার্ক করে আর একটু বেটার করে আরও বেটার স্কোর যাতে তারা এক্সামে পায়। আচ্ছা, সো আমাদের অলমোস্ট আমরা বোধহয় সব টপিক মোটামুটি কভার করে ফেলেছি। আমার একটা কোয়েশ্চেন আছে দাদা, হ্যাঁ শিওর। সেটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই। সো কোয়েশ্চেনটা হলো যে
অনেক সময় স্টুডেন্টস আমাদেরকে ক্লাসে জিজ্ঞেস করে বা অনেক সময় দেখি অনলাইনে প্ল্যাটফর্মেও দেখি যে আইএলস কি কোনোভাবে আমাদের স্টুডেন্টের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হেল্প করে কিনা বা স্কলারশিপ কতটুকু পাবে সেটা কি আইএলসের স্কোরের বেসিসে ডিসাইডেড হয় কিনা, এটা নিয়ে যদি আপনি একটু বলতেন। এটার সারওয়াত কোনো স্পেসিফিক অ্যান্সার নাই, দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোনো স্পেসিফিক অ্যান্সার কেন নেই সেটা হচ্ছে আইএলস ইজ আ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই ব্যাপারটাতে অনেকে আসলে একটু মিস্টেক করে ফেলে। দিস ইজ নট অ্যাকাডেমিক রেজাল্ট অ্যান্ড দিস ইজ নট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, রাইট? স্কলারশিপের জন্য দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইজ আ স্টুডেন্টস অ্যাকাডেমিক রেজাল্ট। সে এত বছর ধরে কি পড়াশোনা করেছে, সে তার লাস্ট ডিগ্রিতে কীরকম গ্রেডস পেয়েছে, দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান ফ্যাক্টর। এরপরে পৃথিবীর অনেক ইউনিভার্সিটি আছে যারা এটার সাথে ইম্পর্টেন্স দেয় হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী করেছে স্টুডেন্টসদের স্কুল লাইফে, কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে, হোয়াট এলস দ্য ডিড। তারা কি খেলাধুলা করেছে, নাকি তারা কোনো সোশ্যাল ওয়ার্ক করেছে, তারা ডিবেট করেছে, সায়েন্স কম্পিটিশনে তারা কোনো একটা কিছু উইন করেছে, বা হোয়াট এভার ইট ইজ, ইট কুড বি এ ভ্যারাইটি অফ থিংস, এটার কোনো ফিক্সড কোনো কিছু নেই। এছাড়া আরেকটা জিনিস আছে, অনেক ইউনিভার্সিটিতে তারা এসএ বা এসওপি এই জিনিসটাকে খুব ইম্পর্টেন্স দেয় স্কলারশিপের ক্ষেত্রে, যে হাউ স্ট্রং দ্য এসএ ইজ, হাউ স্ট্রংলি দ্য ক্যান্ডিডেট, দ্য স্টুডেন্ট অ্যাকচুয়ালি পোর্ট্রেড হিমসেলফ অর হারসেলফ অ্যাজ এ পার্সন, অ্যাজ আ পটেন্সিয়াল স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি। এইটাও অনেকটা ম্যাটার করে স্কলারশিপের ক্ষেত্রে। আর আইএলস বা এনি আদার ল্যাঙ্গুয়েজ টেস্ট ইজ অ্যাকচুয়ালি আ অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এটা কোনো স্কলারশিপের ক্রাইটেরিয়া না। কিছু কিছু ইউনিভার্সিটি তাদের স্কলারশিপ ক্রাইটেরিয়া বলে দেয় যে এই স্কোরটা থাকতে হবে একাডেমিক, সাথে আইএলসের এই স্কোর থাকতে হবে। সেটা আসলে বলে দেয় কারণ সেটা হচ্ছে মিনিমাম অ্যাডমিশন ক্রাইটেরিয়ান। ওই ক্রাইটেরিয়ানটা মেনটেন করতেই হবে ফর অ্যাডমিশন, দেন দ্য স্কলারশিপ কামস। সো আইএলসের স্কোর অনেক বেশি হলে স্কলারশিপ বেড়ে যাবে, এরকম ইনস্ট্যান্স খুব কম খুঁজে পাওয়া যাবে। ইয়েস, দেয়ার আর সাম গভর্নমেন্ট অর্গানাইজেশনস যারা বলে দেয়, ফর এক্সাম্পল অসেড স্কলারশিপের জন্য আইএলসে আই এম নট 100% শিওর, বাট 7.5 or 8 স্কোর লাগবেই, রাইট? সেটা আলাদা স্কলারশিপ, এটা গভর্নমেন্টের স্কলারশিপ। এরকম আরও কিছু স্কলারশিপ আছে, সেখানে কিন্তু শুধু আইএলস স্কোর দিয়ে হবে না। Please let me remind you, your academic and other things should be top notch as well. So IELTS is another added thing. So I guess I could answer your question. সো আমি একটা পুরনো কোশ্চেনে একটু ফেরত যাব সামির কাছে। তার আগে আমার একটা কনফিউশন এখানে হয়েছে। বারবার তোমরা মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে একটা জিনিস বলছিলে, সেটা হচ্ছে দুইজনই, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অর ভোকাবুলারি, রাইট? এটাই ভোকাবুলারি। ছোটবেলায় আমার মনে আছে আমরা স্যাটের ওয়ার্ড মুখস্থ করতাম। সো ওখানে আমরা এমন সব ওয়ার্ড ইউজ করেছি যেগুলো আমি জীবনে আর কোনোদিন কোথাও ইউজ করি নাই। এমন সব অদ্ভুত সব ওয়ার্ড শিখতাম, সেগুলো মাঝে মধ্যে বইয়ে টয়ে পড়েছি। সো এই ভোকাবুলারির ব্যাপারটা আইএলসে কি, যে ওরকম একদম এমন সব ওয়ার্ড ইউজ করতে হবে যেটা আসলে কেউ বুঝবে না? না, ওরকম না। আইএলসে বরং মানা করা আছে যে কোনো স্পেশালিস্ট ফিল্ডের বা এরকম কোনো ওয়ার্ড ইউজ করতে না, যেটা একটা এডুকেটেড অডিয়েন্স যে নন স্পেশালিস্ট সে বুঝবে না। সো এটা লেখাই থাকে অ্যাকচুয়ালি এসের টাইমে। আর ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে আই থিঙ্ক স্টুডেন্টদের সবসময় এটা বা যে কোনো ক্যান্ডিডেটের মাথায় রাখা উচিত যে ওয়ার্ড আমি শুধু মুখস্থ করে বসিয়ে দিলেই হবে না, আমার ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে বসতে হবে। কনটেক্সচুয়াল হতে হবে। ইয়েস, কনটেক্সচুয়াল হতে হবে। এই জন্য আমি মনে করি যে জাস্ট মুখস্থ না করে ওয়ার্ড শেখার সময় কনটেক্সট সহ শিখতে, ডেফিনেশন সহ শিখতে অ্যান্ড এক্সাম্পলস দেখতে যে এটা কিভাবে ইউজ করতে হয়, তখনই আই থিঙ্ক ওয়ার্ডের জন্য মার্কটা বেটার পাবে স্টুডেন্টরা। এটার সাথে আরেকটা মার্কিং ক্রাইটেরিয়া চলে যাচ্ছি। যখন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসির কথা বলা হচ্ছে, হোয়াট এক্স্যাক্টলি ডিড ইউ মিন বাই দ্যাট? গ্রামার যদি সব কারেক্ট থাকে, আমি লিখলাম আই ইট রাইস, আই গো টু নিউ মার্কেট, আই বাই স্টাফ, কোনো তো গ্রামাটিক্যাল মিস্টেক নাই। এগুলা লিখলে কি আসলে 7.5, 8 এরকম পাওয়া যাবে? এখানে লেখা আছে আই লাভ মাই জব, ডান, নিড টু গো ব্যাক টু ওয়ার্ক, এরকম জিনিসপত্র লেখা থাকলে কি আসলে ভালো পাবে? নাকি এখানে ব্যাপার হচ্ছে যে স্ট্যান্ডার্ড গ্রামার, স্ট্যান্ডার্ড সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারটা চলে আসবে? আচ্ছা, এখন গ্রামারের অ্যাকুরেসি যেটা ছিল আচ্ছা বলে হ্যাঁ, again, the criterion is basically grammatical range and accuracy.
গ্রামার অ্যাকুরেসি ঠিক হচ্ছে কি, গ্রামার ঠিক আছে কিনা। সো ইন দ্যাট কেস আপনার মার্কস কিছু আসতেছে, ইয়েস। বাট গ্রামাটিক্যাল রেঞ্জ ইজ ইউর ভ্যারিয়েশন অফ সেন্টেন্সেস। সো সেন্টেন্সেস যদি আপনি চেঞ্জ না করেন, ইফ ইউ রাইট অল ইন সিম্পল সেন্টেন্সেস তাহলে আপনাকে একটা সার্টেন স্কোর পর্যন্ত তোলা যাবে। তার উপরে উঠতে হলে ইউ হ্যাভ টু গিভ দেম আ রেঞ্জ অফ সেন্টেন্সেস। সো তখন কি ইউ হ্যাভ টু ইউজ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ আদার সেন্টেন্স টাইপস অ্যাজ ওয়েল। অনেক সময় অনেকে এক্সটেন্ডেড সেন্টেন্স লিখে দিয়ে আসে, অনেকে অন্য সেন্টেন্স লেখার চেষ্টা করে। অনেকে মনে করে যে সেন্টেন্স বড় করলে স্কোর বেশি আসে। দ্যাটস নট ইম্পর্টেন্ট এগেন। টিল ইউ নিড আ স্কোর অফ 6, আই গেস নর্মালি আপনি সহজ বাক্য লিখলেও মোটামুটি গ্রামার ঠিক থাকলে আপনাকে স্কোর দেওয়া হবে। ফর 7, 8 অ্যান্ড 9 স্কোরিং ওয়াইজ আপনাকে একটু অ্যাডভান্সড সাকসেস ইউজ করতে হয় বা একটু সাকসেস চেঞ্জ করতে হয়। সো অ্যাকুরেসিটা ঠিক আছে, ইয়েস, ইন দাদা যেমন বলছে, ইন আ ওয়ে ইট ইজ ফাইন, বিকজ লেখা ঠিক থাকলেই হলো। বাট দ্য ক্রাইটেরিয়ান ইজ রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। সো অ্যাকুরেসি ঠিক থাকলেও রেঞ্জ না দেখালে স্কোরটা খুব একটা ইমপ্রুভ করবে না দিন শেষে গিয়ে। গট ইট। সো বোঝাতে হবে যে আমি আসলে কতটা ভালো ইংলিশ শিখেছি, রাইট, লেখার মধ্যে। দ্যাটস দ্য প্লিজ। দ্যাটস দ্য থিং। অ্যান্ড এটাতে দাদা একটা জিনিস আমি অ্যাড করি, একটা এক্সাম্পল আমি সবসময় ক্লাসে ইউজ করি রাইটিং বোঝানোর ক্ষেত্রে, যে গ্রামারের। সো গ্রামারে আমরা সবাই জানি যে যখন আমরা ভয়েস চিন্তা করি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সবাই তো আমরা শিখেছি। সো প্যাসিভ ভয়েস আমাদেরকে ছোটবেলায় বলা হতো যে এটা ইজ মোর স্ট্যান্ডার্ড দ্যান অ্যাক্টিভ ভয়েস। তো আমি সবসময় বলি যে দেখেন, আমরা যে কনটেক্সট বুঝে লিখতে হয়, সেম জিনিসটাই দুইভাবে লিখলে কেমন লাগে। আমি যখন লিখছি আমার নিজের কথা, সো আই ইট রাইস, এটা আই ইট রাইসটাই প্রপার। আমরা কি কখনো বলি রাইস ইজ ইটেন বাই মি? তখন স্টুডেন্টরা বলে যে না, তো দে গেট ইট যে না, এটা লেখা যাবে না। বাট সেম কথাটাই আমি যখন একটা ওয়াইডার অডিয়েন্সের ক্ষেত্রে বলবো যে রাইস ইজ ইটেন অ্যাজ দ্য মেইন ফুড ইন বাংলাদেশ, দ্য প্যাসিভ সাউন্ডস মাচ বেটার দেন জাস্ট সেইং পিপল ইন বাংলাদেশ ইট রাইস। সো এটাই হচ্ছে ডিফারেন্সটা, যেটা আই গেস আমি বলতে চাচ্ছি, যে জাস্ট গ্রামারের রেঞ্জ জানলেও হচ্ছে না, অ্যাকিউরেসিটাও ম্যাটার করে, এবং রেঞ্জটা আমি ঠিকভাবে অ্যাপ্লাই অফ করতে কোর্স পারছি কিনা সেটা। কন্টেক্সচুয়াল, অ্যাপ্লিকেশন ছাড়া তো এভরিথিং অ্যাপ্লিকেশন, রাইট। বাট এটা আমরা বুঝলাম যে ওই পুরাটা লেখার মধ্যে সব সিম্পল সেন্টেন্স লিখে গেলে ইউ ক্যান গো দিস ফার, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ বেটার স্কোর, ইউ হ্যাভ টু শো ইউর রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার, রাইট। সো আই গেস আমরা আমাদের অলমোস্ট শেষের দিকে, অনেকক্ষণ ধরে এই পডকাস্টটা চলছে। সো আমি আবার একটু সামির কাছে ফিরে যাচ্ছি। শুরুতেই একটা কোশ্চেন করেছিলাম যে হোয়াট মেক্স মেন্টার্স স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম কম্পিটিশন। সেখানে সামি একটা ব্যাপার মেনশন করেছিল যে উই রিক্রুট very good quality teachers. So what is the process of recruitment? What do you do before the teacher gets into a class and delivers? সো অ্যাজ আই মেনশন বিফোর, আমরা আসলে যখন ক্যান্ডিডেটসদের ডাকি আমরা দেখি তাদের স্কোর কত। ইউজুয়ালি ওভারঅল স্কোর 8 লাগে, অ্যান্ড অ্যাটলিস্ট 7 থাকলে 4টা ব্যান্ডই। সো যখন আমরা ক্যান্ডিডেটস ডাকি তাদেরকে আমরা ফার্স্ট একটা রিডিং অ্যান্ড রাইটিংয়ের টেস্ট নেই, একটা অলসো টেস্ট নিই জেনারেল নলেজ নিয়ে, আইএলটিএস পরীক্ষা নিয়ে। সো ওটা যাওয়ার পরে উই সর্ট অফ ট্যালি দিস কোর্স, অ্যান্ড আমরা দেখি যে ওই দিন থেকে কয়জন ক্যান্ডিডেট ভালো করে আসছে, একটা সার্টেন অ্যাভারেজ ধরে আমরা ঠিক করি এটা। তারপরে উই গিভ দেম আ প্যাসেজ, একটা রিডিংয়ের প্যাসেজ পাঠিয়ে দেওয়া হয়, তারা ওটা এসে আমাদেরকে সলভ করে একটা ডেমো ক্লাস নিয়ে দেখায়। আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টররা ক্লাসে বসে 4-5 জন মিলে, আমরা তাদেরকে কোয়েশ্চেন্স করি, তাদের এক্সপ্লেনেশনস দেখি। যদি আমাদের মনে হয় যে সে হয়তো ঠিকমতো ব্যাখ্যা দিতে পারছে আনসারগুলো, তখন তাদেরকে আমরা ডাকি হচ্ছে একটা প্রপার ইন্টারভিউর জন্য, এবং তখন আমরা তাদেরকে উই ডিসকাস এভরিথিং উইথ দেম। না বিফোর গোয়িং টু আ ক্লাস, তারা কিন্তু যেটা করে, সিন্স মোস্ট অফ দেম ডিড নট প্রবাবলি সিট ইন ক্লাসেস বিফোর অ্যান্ড they probably haven't handled students before as well. সো আমরা তাদেরকে কিছু আগে ক্লাস করতে দেখাই, তাদেরকে আমরা কিছু ক্লাসে বসাই সিনিয়র ইনস্ট্রাক্টর, তারা দেখে ক্লাসের এনভায়রনমেন্টটা কেমন হয়, ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়, কীভাবে ক্লাসের কোয়েশ্চেন্সগুলো কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে কথাবার্তাগুলো হয়। তারা সেটা দেখার পরে আফটার পিরিয়ড অফ টাইম, রাফলি অ্যারাউন্ড 4 to 3-4 weeks অ্যাট লিস্ট, তখন গিয়ে আমরা তাদের ফিডব্যাকটা নিই, তাদের আমরা একটু নিয়ে বসি, একটু রিপোর্ট দেখি, তারপরে গিয়ে উই ডিসকাস তাদেরকে ক্লাস দেওয়া যাবে কিনা। না ওয়েন সামওয়ান স্টার্টস অফ, তারা একটা ব্যাচ স্টার্ট করে, ওটারও কিছু ক্লাসেস পরে, সাপোজ অ্যারাউন্ড 4-5 ক্লাসেস, একটা নাম্বার ক্লাসে পরে আমরা তাদের একটা ইভ্যালুয়েশন নিই, আমরা স্টুডেন্টদের কাছে কথা বলতে যাই, আমরা দেখি যে স্টুডেন্টস সাথে ক্লাস নিয়ে হ্যাপি কিনা। উই সর্ট অফ ওয়ান্ট টু মেক শিওর যে কোনো ইনস্ট্রাক্টর যখন জয়েন করতেছে, যাতে তার সাথে এবং যে সিজন ইনস্ট্রাক্টর তার সাথে কোনো পার্থক্য থাকতেছে না, কোয়ালিটি ওয়াইজ অ্যান্ড ক্লাস ওয়াইজ। অ্যাট লিস্ট সামওয়ান হু ইজ ইন দি ক্লাস ফর দ্য ফার্স্ট টাইম, হি অর শি নোস যে ক্লাস কীভাবে নেওয়া হওয়ার কথা, and how do I take this class and how do the other instructors take the classes. So evaluationটা হওয়ার পরে যখন আমরা দেখি সব ঠিক থাকতেছে, তখন we sit with them, we discuss possible timings as well, and তখন probably we discuss giving them different batches afterwards. But this is a long lengthy process, একদিন আসলে জিনিসটা হয় না। So টেস্ট হয়, ইন্টারভিউ হয়, ডেমো ক্লাস হয়,
ক্লাসে অবজারভেশন হয়, তারপর রিপোর্ট নেওয়া হয়, তারপর বসানো হয় ক্লাস দেওয়ার জন্য। That's a very gruesome process, I must say. অনেকে So, কিন্তু হ্যাঁ, জিজ্ঞেস করে যে, আমি দেখি যে বিভিন্ন গ্রুপে কথা হয় এটা নিয়ে যে মেন্টরস তো খালি নিজেদের স্টুডেন্টদেরকেই রিক্রুট করে। তো আসলে এটা সত্যি না একদমই, I know. যে আমাদের স্টুডেন্টস অনেক আছে, আছে, ইয়েস, it's not like যে নাই। উই হ্যাভ হ্যাঁ। গুড স্কোরার্স, এটা হ্যাঁ, তো আসলে so আমাদের ওটা তো হাতে না। আমাদের তোরা চলে আসে। অ্যাপ্লাই করে এন্ড আমাদের স্টুডেন্ট হলেই যে জব হয়ে যাবে এটা তো অবশ্যই না। প্লাস হচ্ছে আই থিঙ্ক সাম ইউড রিমেম্বার যে এরকম অনেকবার হয়েছে মাল্টিপল ওকেশনসে যে আমরা ইন্টারভিউতে কল করেছি, ওভারঅল 9 পাওয়া ক্যান্ডিডেটস আমরা রিজেক্ট করেছি অন দ্য বেসিস যে দে আর গুড স্পিকার্স, দে আর গুড ল্যাঙ্গুয়েজ ইউজার্স, বাট দেন আমরা যেটা চাচ্ছি অ্যাজ গুড টিচার্স আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। A good student is not always a always good teacher. Yes. Right. Sometimes average students become very good teachers. No. That happens, right? ইন আ ওয়ে আমরা একটু হাইপ থাকে যখন যদি কেউ 9 পায়, Of অ্যাপ্লাই course. করে, আমরা দেখতে চাই যে আসলে সে আসলে কেমন। হ্যাঁ। বাট দেন দের আর কেসেস ওয়্যার দে হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড আস ইন আ ওয়ে, সো তখন গিয়ে আমাদের তাদের ডাকার স্কোপ ছিল না হয়তো। Yes, So, right. score এটার দিতে মধ্যে হয় না। আসলে একটা ব্যাপার আছে যে যখন আমি নিজে খুব ভালো স্টুডেন্ট, আমি হয়তো মাঝে মধ্যে মনে করি যে আমি যা বলছি সেটা ওরা বুঝতে পারছে, সো স্টুডেন্টদের লেভেলে নেমে এসে তাদেরকে বোঝানো, দ্যাটস এ স্পেশাল স্কিল। I mean, understanding the demands of the students, that is very important, because students যারা এখানে প্রিপারেশন নিতে এসছে তারা তো আসলে ভালো করতে চায় দেখে এসেছে, সো তাদের ওই প্রবলেমগুলো বোঝাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড মেন্টার্সদের স্টুডেন্টদের কথা যেটা বলা হলো যে তারা এটা আমরা অ্যাবসলিউটলি আমাদের কোনো কোর্সে এটা কখনো ব্যাপার করে না। ইয়েস, মেন্টার স্টুডেন্টস যদি অ্যাপ্লাই করে দে উইল বি ট্রিটেড ইকুয়ালি, দে হ্যাভ টু গো থ্রু দ্য ফুল প্রসেস Same process. অ্যান্ড দেন এটা করতে হবে। একই সাথে আমি অ্যাড করতে চাই ইভ্যালুয়েশনের ব্যাপারটায়। নিউ টিচার্সদের যেমন ইভ্যালুয়েশন আছে, আজকে যদি আমি জয়েন করি অ্যাজ এ টিচার, আমার যেরকম ইভ্যালুয়েশন হবে 15-16 বছর ধরে, আমি বোধহয় 16-17 বছর ধরে ক্লাস নিচ্ছে মেন্টরসে অলমোস্ট, আমি ইভেন ফরগট দ্য নাম্বার অফ ইয়ার্স। সারওয়াত ক্লাস নিচ্ছ কত বছর? 12 বছর। ওদেরও কিন্তু সেমভাবে ইভ্যালুয়েশন হয় এভরি ব্যাচ, ওরা যেটা নিচ্ছে প্রত্যেকটাতে একই জিনিস প্রতিবার তাদেরকে ইভ্যালুয়েশনে ফেস করতে হচ্ছে। আমরা এখনো ভয় থাকি। এখনো তারা, এই কথাটাই বলতে চাচ্ছিলাম, এখনো সামিবা সারওয়াত ইভ্যালুয়েশনের দিন একটু স্কেয়ার্ড থাকে, ওকে ডিড আই ডু এভরিথিং রাইট স্টুডেন্টসরা। এবং দুইটা ইভ্যালুয়েশন হয়, একটা কোর্সের শুরুর দিকে 4টা ক্লাস পরে, আর একটা হচ্ছে কোর্সের মাঝামাঝি থেকে শেষের সময়টায় একটা নেওয়া হয়, যাতে প্রথম ইভ্যালুয়েশনে ভালো করার পর টিচার আবার কমপ্লেসেন্ট হয়ে গিয়ে সেকেন্ডে আর পরের দিকে আর ঠিক মতো ক্লাস নিল না। সেজন্য উই এনশিওর দ্যাট দ্য কোয়ালিটি সাস্টেইনস। সো আমার মনে হয় আর তেমন কোনো কোশ্চেন আইএলস নিয়ে আমাদের নেই। আর ভিউয়ার্সদেরকে অবশ্যই বলবো যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তো তারা আমাদেরকে কোশ্চেন যে কোনো সময় করতে পারে, এই পডকাস্টের মধ্যেও কোশ্চেন করতে পারে কমেন্ট লিখে, উইল বি হ্যাপি টু অ্যান্সার। So that's the end of the conversation today. Thanks a lot to all our viewers যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে এই পডকাস্টটা দেখেছেন। আই হোপ আপনাদের অনেক রকম কোশ্চেনস আমরা অ্যান্সার করতে পেরেছি। আর আমি কিছু জিনিসপত্র বলতে চাই, সেটা হচ্ছে মেন্টার্সের অ্যাভেলেবিলিটি। মেন্টার্স যে প্রতিষ্ঠানটা সেটা ঢাকা শহরের 6টা জায়গায় অলরেডি আছে, অ্যান্ড আই উইল বি এক্সাইটেড টু শেয়ার দিস নিউজ দ্যাট উই আর গোয়িং টু ওপেন অ্যানাদার ব্রাঞ্চ in January in the old part of Dhaka, that is in Wari. সো আমাদের ওয়ারি ব্রাঞ্চ জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের মধ্যে ওপেন হতে যাচ্ছে, আমরা সবাইকে সেটা জানিয়ে দেব। মেন্টার্স গ্রুপের মধ্যে বেসিক্যালি 3টা অর্গানাইজেশন আছে। ওয়ান ইজ মেন্টার্স এডুকেশন লিমিটেড, যেখানে আমরা বিভিন্ন কোর্সেস করাই। আমাদের একটা স্ট্রং রিক্রুটমেন্ট অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেকশন আছে, দ্য নেম অফ উইচ ইজ মেন্টার স্টাডি অ্যাব্রড, কম্প্রাইজিং অফ ভেরি গুড কাউন্সেলার্স। এই সেকশনটা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে, ওয়ারিতেও অ্যাভেলেবেল থাকবে। অ্যান্ড আমাদের নতুন প্রজেক্ট দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ মেন্টার্স, দ্য নেম অফ উইচ ইজ মেন্টার্স লার্নিং, যেখানে আমরা আমাদের যারা অ্যাডমিটেড স্টুডেন্টস তাদেরকে যেমন আমরা বিভিন্ন রকম অনলাইন সাপোর্ট, বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে ওখানে হেল্প করে থাকবো, তাছাড়াও যারা নিউ স্টুডেন্টস বাসায় বসে বিভিন্ন রকম প্রিপারেশন নিতে চায়, আদার দ্যান ল্যাঙ্গুয়েজ কোর্সেস, দে উইল বি স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস অ্যান্ড স্টাফ, all of these will be in Mentors Learning Platform, and the platform has only started growing. The opportunity is actually endless. So thank you viewers, and special thanks to Asir Intisar Sami and Sarwat Gahor Chaudhary, the 2 pillars of Mentors IELTS. Thanks a lot. Thanks Thank you, for having Dada, us. for having us.